সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায় উদ্যোগ হতে সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প এই অধ্যায়টি পাঠ করছিলাম। এই অধ্যায় হতে আমরা এর আগে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প এবং বাংলাদেশের যে শিল্প সম্ভাবনা সেসব নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা হিসেবে আজ আমি তোমাদের সাথে মাঝারি শিল্প কি এবং কুটির শিল্প, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়গুলো কি কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা মূল ক্লাসটায় চলে যাই। আমাদের আজকের টপিকস মাঝারি শিল্প কি। মাঝারি শিল্প কি? আমরা যখন ক্ষুদ্র শিল্প পড়েছিলাম তখন সেইখানে একটা সংজ্ঞা পড়েছিলাম বা ডেফিনিশন পড়েছিলাম, যে বলেছিলাম যে এত থেকে এত পরিমাণ মূলধন হলে এবং এতজন শ্রমিক হলে আমরা তাকে ক্ষুদ্র শিল্প বলি, এবং এই পরিমাণ মূলধন এবং এই পরিমাণ শ্রমিক থাকলে তাকে আমরা কুটির শিল্প বলি। ঠিক মাঝারি শিল্পও একই রকম। শিল্পের যে ব্যাপ্তি অনুসারে শিল্পকে যে আমরা চার ভাগে ভাগ করছি, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, সেই শিল্পের মাঝারি শিল্প হচ্ছে তার একটি। এই যে ব্যাপকতার ভিত্তিতে আমরা যে শিল্পকে যে ভাগ করছি, যে মাঝারি শিল্প, সেইখানে বলছে যে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে আমরা উৎপাদনমুখী এবং সেবামুখী এই দুটি ভাগে ভাগ করেছিলাম শিল্পকে। তো উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলছে যে যেই সব প্রতিষ্ঠানে, অর্থাৎ যেই প্রতিষ্ঠানটা স্থাপন করা হবে সেই প্রতিষ্ঠানটি জমি ও কারখানা ভবন ব্যতিরেকে, অর্থাৎ যে জমিটার উপরে কারখানাটা নির্মিত হবে সেই জমিটা এবং কারখানার ভবন, যদি সেই জমিটা যদি কারখানা, সেই জমিটা ছাড়াও যদি কোনো কারখানার প্রয়োজন হয় সেই কারখানাটা ছাড়াও তার প্রতিস্থাপন, যদি কখনো যেই প্রতিষ্ঠানটি আছে বা বন্ধ আছে সাময়িক, সেটা যদি পুনরায় প্রতিস্থাপন করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও বলছে সেই সব মিলে যদি স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 কোটি টাকার অধিক হতে হবে এবং 30 কোটি টাকার মধ্যে হতে হবে। আমরা ক্ষুদ্র শিল্প পড়েছিলাম যে 10 কোটির ভিতরে, আর এইখানে পড়ছি যে 10 কোটি টাকার অধিক হতে হবে এবং 30 কোটি টাকার মধ্যে হতে হবে। সেই রকম শিল্পকে আমরা বলছি মাঝারি শিল্প। মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা হয়, উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে শ্রমিক সংখ্যা হয় 100 থেকে 250 জন, 100 থেকে 250 জন। আর ক্ষুদ্র শিল্পে হয় 100 জনের নিচে, 99 জন পর্যন্ত। আর মাঝারি শিল্পে 100 জন থেকে উপরে। কিন্তু এটা কখন? এটা হচ্ছে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে। আর সেবামুখী শিল্পের ক্ষেত্রে, সেবামূলক শিল্পের ক্ষেত্রে বলছে যেই সব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 1 কোটি টাকা থেকে 15 কোটি টাকা পর্যন্ত। অর্থাৎ উৎপাদনমুখী মাঝারি শিল্পের ক্ষেত্রে বলছে যে কারখানার ভবন ব্যতিরেকে এটার মোট স্থায়ী সম্পদের মূল্য হবে কত? 10 কোটি টাকা থেকে 30 কোটি টাকা পর্যন্ত। আর সেবামূলক শিল্পের ক্ষেত্রে বলছে যে এটি 1 কোটি টাকা থেকে 10 কোটি 15 কোটি টাকা পর্যন্ত সীমাবদ্ধ, এই 15 কোটি টাকার ভিতরে হতে হবে। আর উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে, মাঝারি শিল্পের ক্ষেত্রে বলছে যে শ্রমিক সংখ্যা হবে 100 থেকে 250 জন। আর সেবামূলক শিল্পের ক্ষেত্রে, এই ক্ষেত্রে শ্রমিক সংখ্যা বলছে 50 থেকে 100 জন। তাহলে
আমরা যদি পুরো বিষয়টা মাঝারি শিল্প কাকে বলে এই বিষয়টা যদি আরেকবার লিখি বা মুখে মুখে বলি বা যদি প্রয়োজন হয় একটু নোট করে রাখি, তাহলে বলতে হয় যে মাঝারি শিল্প হচ্ছে সেই সকল শিল্পগুলোকে আমরা বলবো যার প্রতিস্থাপন ব্যয় সহ স্থায়ী মূলধনের পরিমাণ উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে যার মূলধন হবে 10 কোটি টাকা থেকে, এই যে 10 কোটি টাকা থেকে 30 কোটি টাকা পর্যন্ত। আর সেবামূলক শিল্পের ক্ষেত্রে সেটি হবে কত, 1 কোটি টাকা থেকে 15 কোটি টাকা পর্যন্ত। উৎপাদনমুখী মাঝারি শিল্পের ক্ষেত্রে শ্রমিক সংখ্যা হবে 100 থেকে 250 জন, আর সেবামূলক শিল্পের ক্ষেত্রে সেই শ্রমিক সংখ্যা হবে 50 থেকে 100 জন। তাহলে মাঝারি শিল্প কাকে বলে এবং মাঝারি শিল্প কোন কোন বৈশিষ্ট্য, শ্রমিক সংখ্যা কতজন, এগুলো আমরা আশা করছি বুঝতে পারছি। তোমাদের পাঠ্য বই অনেক সুন্দর করে দেয়া আছে, যদি একটু না বুঝো তাহলে ওইখানে একটু পড়ে নিবে। তবে এটা বলে রাখি, এই অধ্যায় থেকে কিন্তু অনেক বহু নির্বাচনী প্রশ্ন আসে, তাই এই অধ্যায়ের প্রতিটা লাইন যদি তোমরা একটু ভালো করে পড়ো সেক্ষেত্রে তোমাদের বহু নির্বাচনের জন্য উপকার তোমরা পাবে। এইবার আমরা আসি যে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয় কি। অর্থাৎ আমরা বলছি যে কুটির শিল্প, তারপর ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, এইগুলোর যে পরিমাণ মূলধন, যে পরিমাণ শ্রমিক সংখ্যা নির্দিষ্ট করে দেয়া আছে এবং কি পরিমাণ কি সংখ্যা থাকলে কি এগুলার কিভাবে কতজন শ্রমিক সংখ্যা থাকলে, কত পরিমাণ মূলধন থাকলে কোন সেই সদস্যগণ কিভাবে বা শুধু শ্রমিক হিসাবে আসবে নাকি পরিবারের সদস্যরা আসতে পারবে, এই সকল সংজ্ঞাগুলো, এই সকল বিষয়গুলো ভিত্তিতে আমরা কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পে ভাগ করেছি। তবে দেখা যায় যে কুটির শিল্পের তুলনামূলক অনেক বেশি কম মূলধনের প্রয়োজন হয়, কিন্তু দক্ষতা অনেক বেশি প্রয়োজন হয়। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের তুলনামূলক অনেক কুটির শিল্পের তুলনায় অনেক বেশি মূলধনের প্রয়োজন হয় এবং এইখানে কিন্তু মূলধন, শ্রমিক, তারপর সরকারি সাহায্য সহযোগিতা, এইগুলোর একটা বিশেষ প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। সেই গুলো বিশ্লেষণ করলে আমরা দেখি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য যে সকল বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলো বিকাশের জন্য, সেইগুলো হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। অর্থাৎ ক্ষুদ্র এবং কুটির শিল্পে আমরা যখন পড়েছিলাম এগুলোর উপযুক্ত ক্ষেত্রগুলো, তখন আমরা দেখেছি এগুলো অনেক বিশাল ক্ষেত্র রয়েছে, অনেক বিশাল, অনেক জায়গায় কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো তার বিকাশ ঘটাতে পারে। তো সেই বিকাশগুলো ঘটানোর জন্য এবং আমাদের দেশে পণ্যের বৈচিত্র্যতা আনার জন্য এইগুলোর কাঁচামালের কিন্তু সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। যে সেই কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করে কে, সেই যারা পণ্যটা উৎপাদন করছে তারা একদিক থেকে নিশ্চিত করে এবং সরকারও কিন্তু সাহায্য সহযোগিতার প্রয়োজন এই ক্ষেত্রে হয়। তাই কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর বলছে যে বাজারের নৈকট্য। বাজারের নৈকট্যটা এখন অবশ্য আমাদের অনেক সমাজে এখন অবশ্য বাজারের নৈকট্যটা অনেক বেশি হ্রাস পেয়েছে। মোটামুটি এখন বাজার খুব সহজে দখল করা যায়, শুধুমাত্র একটু লোভনীয় অফার দিলেই চলে। কারণ আমাদের এই যে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকাটা হচ্ছে আসল বিষয়। বাজারে আসলাম মানে একটা পণ্য বাজারে আসলো, কয়েক মাস বা কয়েক 3-4 মাস, 5-6 মাস, 1 বছর খুব জোরে একটা ব্যবসা করলো, এরপরে সেই পণ্যটাকে আর খুঁজে পাওয়া গেল না। এরকম আমাদের দেশে কিন্তু অনেক পণ্য। এইখানে বাজারের নৈকট্য এবং বাজারে আধিপত্য বলতে আসলে সেই জিনিসটাকেই বোঝাচ্ছে যে পণ্যটা যেন স্থায়ী হয়। অর্থাৎ পণ্যের যে গুণগত মান, পণ্যের গুণগত মান যদি ভালো না হয় বাজার কিন্তু ধরে রাখাটা সম্ভব না, আসবে যাবে চলে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। কিন্তু বাজারের খুব সহজে বাজার দখল, খুব সহজে বাজারে আসা, বাজার থেকে বাজারে এগুলো বেশি দিন থাকা, এগুলো কিন্তু একটা বিশাল বিষয়।
তো এই ক্ষেত্রে কিন্তু যারা পণ্যটা উৎপাদন করছে তাদের কিন্তু গুণগত মানটা কিন্তু অটুট রাখতে হবে, তাদের কিন্তু সেইভাবে পণ্যটা তৈরি করতে হবে যেন পণ্যের গুণগত মানটা অটুট থাকে, তাহলে বাজারে খুব সহজে আসতে পারবে এবং বাজারটা ধরেও রাখতে পারবে। তারপর বলছে যে শ্রমিকের পর্যাপ্ত যোগান। শ্রমিকের আমাদের দেশে যেহেতু বিশাল জনগোষ্ঠী, আমাদের দেশে শ্রমিকের পর্যাপ্ত যোগান থাকে, পর্যাপ্ত পরিমাণ শ্রমিক পাওয়া যায়, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে দক্ষ শ্রমিকের খুব অভাব। আমরা আমাদের নিজেদেরকে এখনো পর্যন্ত সেইভাবে কারিগরির দিক থেকে দক্ষ করে তুলতে পারিনি, এবং যার দরুন আমরা আমাদের যে কোনো একটা পণ্য নিয়ে যে গবেষণা, কোনো একটা পণ্য নিয়ে যে নতুনভাবে যে পুরনো পণ্যকে নতুনভাবে যে বাজারে আনা যায়, এই সকল বিষয়গুলো আমাদের থেকে একটু কম, আমাদের মধ্যে একটু কম। তার কারণ হচ্ছে আমাদের দক্ষ যে শ্রমিক সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সেই জন্য আমাদের শ্রমিকদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে, তাহলে কিন্তু মাঝারি শিল্পে, কুটির শিল্পে এবং ক্ষুদ্র শিল্পের বিকাশটা অনেক সহজ হবে। তাহলে এই বিকাশটা কেনই বা প্রয়োজন হচ্ছে, এটার জন্য আসলে বলে রাখি যে আমাদের দেশে যে বিশাল পরিমাণ জনগোষ্ঠী, সেই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান কিন্তু এই কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প দিয়েই সম্ভব। কারণ এই বিশাল জনগোষ্ঠীর চাকরি সংস্থান করে কিন্তু কখনোই সম্ভব না। বা আমরা এটাও বুঝতে পেরেছি যে শুধুমাত্র কৃষি নির্ভর দেশ হয়ে থাকলেও কিন্তু আমাদের দেশের উন্নতি কখনোই হবে না। আমরা হয়তো দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু উন্নত দেশ হিসেবে নিজেদের যে স্বীকৃতি, নিজেদের যে জানিয়ে দেওয়া, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। সেজন্য এই যে শ্রমিকের পর্যাপ্ত যোগান, আসলে শ্রমিকের দক্ষ যোগানটা বললে এখানে হয়তো বেশি ভালো হতো। তো এই দক্ষ শ্রমিকের যোগানটা খুবই প্রয়োজন এই ক্ষেত্রে। তারপর বলবো যে পরিবহনের সুযোগ সুবিধা। পরিবহনের সুযোগ সুবিধা এই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা রাখে পণ্যের বাজার দখল করার জন্য। দেখা যায় যে অনেক পচনশীল দ্রব্য আছে যেগুলো খুব তাড়াতাড়ি যদি আমাদের পরিবহন যোগাযোগের সুব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সেগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই পচার হাত থেকে, নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে আমাদের ব্যবসায়ীরা হয়তো অসৎ উপায় অবলম্বন করে, যেটা কখনোই কাঙ্ক্ষিত না। তো সেই জন্যই আমাদের দেশে যে নদীমাতৃক দেশ আছে তার উপরে অনেক ধরনের ব্রিজ, সেতু নির্মাণ হচ্ছে যেন যোগাযোগ ব্যবস্থা স্মুথ হয়, এবং অনেক দুর্গম এলাকায়ও এখন মোটামুটি রাস্তাঘাট তৈরি হচ্ছে। তাহলে পরিবহনের সুযোগ সুবিধাও এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। স্থানীয় ও বৈদেশিক চাহিদার উপরে গুরুত্ব। কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, এইগুলো বিকাশের জন্য কিন্তু আমাদের স্থানীয় বাজারে একটা চাহিদা তৈরি করতে হবে, পণ্যে বৈচিত্র্যতা আনতে হবে, এবং একই সাথে এগুলো বিদেশে রপ্তানি করে যে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এবং বিদেশে কিন্তু আমাদের দেশের এই যে কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্পে যেই সকল আমাদের হাতের তৈরি জিনিসপত্র, এগুলো কিন্তু খুব চাহিদা, এবং এসব সৃজনশীল কাজকর্ম কিন্তু বিদেশে অনেক বেশি সমাদৃত হয়। সেই জন্য আমরা আমাদের এই জিনিসগুলোকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, বিদেশে রপ্তানি করা যায় সেরকম মান উপযোগী করে তুলতে হবে কিন্তু, তাহলেই আমরা কিন্তু কি করতে পারবো, স্থানীয় বাজার এবং বিদেশি চাহিদা পূরণ করতে পারবো, নিজেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো। তারপর বলছে যে পুঁজির সহজলভ্যতা। ক্ষুদ্র কুটির শিল্পের, মাঝারি শিল্পের বিকাশের এটা একটা বড় অন্তরায় যে এরা পুঁজির খুব অভাব বোধ করে, অর্থাৎ খুব সহজে পুঁজির সংস্থান করতে পারে না, বা যে কোনো শিল্প কারখানায় কিন্তু বা কোনো ব্যবসায় কিন্তু একবারেই যে সফল হওয়া যায় সেটাও বলা যায় না। তো বারবার এই পুঁজির সংস্থানটা আসলে আমাদের দেশের মতো একটা দরিদ্র দেশের জন্য কিন্তু সত্যি দুরূহ বিষয়। তার মধ্যে আবার হচ্ছে আমরা একবারে সফল হতে পারি না, সেটাও একটা বিষয়। তো তারপরও যে সরকার থেকে যদি আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা বা ঋণ প্রাপ্তির বা বৈদেশিক বা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে যদি আমরা ঋণ সহজে পাই, তাহলে কিন্তু আমরা
এই পর্যাপ্ত পুঁজির সহজলভ্যতা আমাদের জন্য কিন্তু সহজ হয়। তারপর হচ্ছে সরকারি সুযোগ সুবিধা ও সহজলভ্যতা, এটা বললাম। প্রশিক্ষণ প্রদান, প্রণোদনা, সরকার অবশ্য এখন একটা খুব ভালো একটা ভূমিকা নিয়েছে, যে মৎস্য, তাঁত, কামার, কুমোর এইসব বিভিন্ন জেলা যারা মোটামুটি এই যে কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যুক্ত, সেই রকম শিল্পীদের বা সেই রকম পেশাভুক্ত মানুষদেরকে সরকার বিশেষ প্রণোদনার ব্যবস্থা রেখেছে। এটা কিন্তু খুবই আশার কথা। তাই মনে হচ্ছে যে সরকারের সাহায্য সহযোগিতা এবং আমাদের কিছু বুদ্ধিমত্তা, আমাদের কিছু কারিগরি দক্ষতা, আমাদের ধীর স্থিরতা যদি ব্যবসায়ীদের মধ্যে থাকে এবং আমাদের নৈতিকতাও যদি এই ক্ষেত্রে বিরাজমান থাকে, তাহলে আমরা খুব অচিরেই আমাদের শিল্পকে বিশ্বের দরবারে দাঁড় করাতে পারবো। আজ আমরা দেখলাম মাঝারি শিল্প কি এবং মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি শিল্প বিকাশে আমাদের করণীয়গুলো কি কি সেটা নিয়েও আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের এই ক্লাসটি দিয়ে তোমরা এই প্রশ্নটা বা এই টপিকসটার উপরে প্রশ্ন অনেকভাবেই আসতে দেখা যায়। যদি এই টপিকসটা একটু ভালো করে পড়ো, আশা করছি বোর্ড প্রশ্নে উত্তর করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ।